আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। বাংলাদেশে বেনজির সাহেব মনে হয় এখনও আছে। বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা এখন শুনতেছি, কারণ যদি বেনজির সাহেব বাইরে যেত তাহলে এতদিনে ভাইরাল হয়ে যেত, কারণ সিসি ক্যামেরা আছে। এর আগে এমপি টাকলা মুরাদ তাকে চলে যাওয়ার সময় আমরা দেখতে পেয়েছি। ওই হিসাবে ব্যানার্জি সাহেব আশা করি বাংলাদেশে আছেন। তো 2 দিন আগে আর পরে এটা সবার মাঝে উন্মোচিত হবে। তো দেশের পরিস্থিতি খুবই খারাপ, লাজুক অবস্থা। মায়ানমার নাপ নদীতে 3টা মায়ানমারের যুদ্ধ জাহাজ ছিল, এগুলো চলে গেছে। এতদিন বাঙালি আতঙ্কে ছিল। তো বাংলাদেশটা আসলেই কীরকম হয়ে যাচ্ছে, অর্থনীতি খারাপ, রাজনীতি খারাপ, বাইরের দেশের সাথে সম্পর্ক খারাপ, সব মিলিয়ে আমরা কোন দেশে আছি আল্লাহ ভালো জানে। তারপরও বিশিষ্টজনদের কিছুর কথা শুনেন, ভিডিও করতেও ভাল লাগে না। তারপরও যখন নিউজ চ্যানেল একটা করেছি, কিছু বলতে তো হবেই। তো দেখতে থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই সরকারের শুধু টিকে আছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী। আর আইন শৃঙ্খলা বাহিনী টিকে আছে কেন? বিনিময়ে। সেই বিনিময়টা কি? শুধু একজন আসছে পত্রপত্রিকায়, সেটা হলো বেনজির আহমেদ আইজিপি। তার কত সম্পদ আছে এখনো খবর পাই সামনে। অনেকে বলে নাকি সামান্য সম্পদ আসছে উঠেছে, আর অনেক সম্পদ আছে। এই সম্পদ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ঢাকা মহানগরের পুলিশ কমিটি নিয়োগ করেছিলেন, র্যাবের মহাপরিচালক নিয়োগ করেছিলেন। আইজি থাকা অবস্থাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে লুটপাট করে সম্পদ সেবা দিয়েছে। সুতরাং দায় দায়িত্ব আওয়ামী লীগের, দায় দায়িত্ব এই সরকারের। এই জন্য জাতি অর্থমন্ত্রী অনেক কথা আসে, অনেক ধর্মবন্ধুরা বলে, মন্ত্রীরা বলে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনতে চাই বেনজির সম্বন্ধে। যাতে জানতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাখ্যা শুনতে চায়। আচ্ছা, উনি ব্যাখ্যা দিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ এই সরকারের আমাদের গণতন্ত্র নাই, মানবাধিকার নাই। হত্যা, গুমের মাধ্যমে এবং গুলি, গ্রেপ্তারের মাধ্যমে, মিথ্যা মামলার মাধ্যমে এই সরকার টিকে আছে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং সরকারি কর্মচারী দিয়ে। বাংলার জনগণ এই সরকার গণাস্থা দিয়েছে। গত 7 জানুয়ারি নির্বাচনে এত আহ্বান, এত টাকা পয়সা খরচ করছে সরকারি দল বা নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে কিন্তু তারেক রহমানের আহ্বানে, সমন্বয়ের আহ্বানে এবং নির্দেশনায় জনগণ ভোট দিতে যায় নাই। 5% ভোট করেনি। সরকার এখন স্থিতির উপর টিকে আছে। এই সরকার দেশকে ধ্বংস করেছে, ব্যাংক ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে। তাদের আওয়ামী লীগের লোকজনকে তারা ব্যাংক করার লাইসেন্স দিয়েছিল, সেই ব্যাংক জনগণ ব্যাংকে টাকা রেখে গেছে, সেই জায়গায় তারা আওয়ামী লীগের লুটপাট করে নিয়ে গেছে। আপনার পুরাতন ব্যাংকগুলোতে তাদের চেয়ারম্যান বানিয়েছিল, পুরাতন এবং নতুন ব্যাংক সবগুলো তারা লুটপাট করে নিয়ে গেছে। সম্পদ নেই, টাকার শর্ট, মানুষের জীবনযাত্রা আজকে দুর্বিষহ হয়ে যাচ্ছে। এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে। আপনার মানুষের উপর এই দুর্নীতি বাড়াচ্ছে সরকার, বিদ্যুৎ দাম বাড়িয়ে। শুধু ক্ষমতা বাংলাদেশ ভালো নাই, খারাপ ব্যবস্থা আছে। শুধু আওয়ামী লীগের তারা লুটপাট করছে, নেতারা তারাই ভালো আছে। এছাড়া সমস্ত দেশবাসী আজকে খুবই খারাপ, দেশের অবস্থা ভালো না, গণতান্ত্রিক দেশটা বাংলাদেশ। সুতরাং আজকে একটা কথাই, সেই জন্য যে যেখানে আসে না কেন, যে মতে আসে না কেন, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারের পতন ঘটাতে হবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা আবার নিজেদেরকে বসাই দেবো ইনশাল্লাহ। অচিরে
থেকে কি শুরু হলো? ব্যাংকে ডাকাতি হচ্ছে কিন্তু কাউকে ধরতে পারতেছে না। এই বাংলাদেশে আমরা কি অবস্থায় আছি? এমনি অর্থনীতি খারাপ, আবার ব্যাংক ডাকাতি হলেও ব্যাংকের কাউকে ধরতে পারে নাই। দেখতে থাকেন, দেখলে বুঝবেন আসলে আমরা কোন দেশে বাস করতেছি। আরও ভয়াবহ অবস্থা। বা কারা এখানে কি ব্যাংক কর্মকর্তারা জড়িত না বাইরের আদার্স কেউ জড়িত, এটা আসলে আমাদের ফাইন্ড আউট করা দরকার। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা আমাদের জানার অধিকার রাখি যে আমরা যে এই টাকাগুলো ব্যাংকে রাখা হচ্ছে, এই টাকাগুলো এইভাবে যে ছিনতাই হচ্ছে, এর পিছনে আসলে চক্রটা কি? কর্মকর্তারা ব্যাংকের শাখা দিচ্ছেন, উপশাখা দিচ্ছেন, কিন্তু আমাদের পাবলিকের সার্ভিস চার্জ তো কাটে দিচ্ছেন। কিন্তু তারপরেও এখানে নৈশ প্রহরী তারা রাখবে না কেন? অতীব তাড়াতাড়ি এই ব্যাংক শাখাগুলোতে নৈশ প্রহরী রাখার ব্যবস্থা করা হোক অনতি বিলম্বে। অবশ্যই আমরা আসলে এই বিষয়ে কোনো সঠিক তথ্য জানি না। সবকিছু পুলিশের কাছে আছে, আপনারা পুলিশের কাছ থেকে জানেন। গতকাল রাত্রে একটা সংঘটিত হয়েছে, এটা পুলিশ টিম আসছে, ক্রাইম টিম আসছে, কিভাবে হলো আমরা বুঝতে পারবো। সকালবেলা এসে দেখে যাই ঘটনা। কত টাকা চুরি গেছে আপনাদের? এটা এখন দেখতে পাবো, আমাদের দেখে তারপরে এই বিষয়গুলি ওনাদেরকে বারবার আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের স্যার সুদীপ চক্রবর্তী ডিপিএম স্যার ওনাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কার কোথায় দুর্বলতা রয়েছে, ল্যাকিং রয়েছে সিকিউরিটির ক্ষেত্রে। তারপরে যদি ওনারা এইগুলি সরকার না দেখেন, এটি খুবই দুঃখজনক। 14টি টিম এখন কাজ করছে, ঈদ কেন্দ্রিক আমাদের ডিবি টিম, ফুড পেট্রোল টিম, পর্যাপ্ত পরিমাণ আমাদের পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে। বাংলাদেশের মেয়েরা কি শুরু করেছে? 2 দিন পর পরে তারা অনশন করতেছে। আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে অ্যারেস্ট করার দরকার আছে, কারণ তারা যেই খারাপ কাজগুলা করে এবং মিডিয়াতে আসি তোলপাড় করে, এটা উচিত না। শুধু ছেলেরা অপরাধী না, এখন বর্তমানে মেয়েরাই সবচেয়ে শয়তান, তাদের এটা উচিত না। ও আমি ম্যারেজ, ও জানতো এটা, ও জানি না আমার সাথে সম্পর্ক করছে। আমি অনেক এড়িয়ে গেছি যে তুমি এসব করো না, মানে তোমার ফ্যামিলি থেকে আমাদের কখনো মেনে নিব না, আর আমার ফ্যামিলি থেকেও মেনে নিব না, এটা বলছি। আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, আমি জানি যে আমি তোমার বিয়ে করবো। যাই হোক, এরকম করার পরে ও কইতেছে আমাকে, আমি মানে এর মধ্যে ও আমার বলতেছে যে আমি টাকা চাই, টাকা দিয়ে কিছু একটা করি, তারপর আমি তোমার নিয়ে আসবো, আমার একটা 10 থেকে 1.5 বছরের সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওই অন্যের মতো ভালোবাসি বলে দেবো, আর সময় দিলাম। আচ্ছা চাই যে আমি আমার অধিকার চাই, আমি আর কিছু এই ভাষায় যখন আমি আরো 2 দিন থেকে গেছি, আমি এই অধিকারটাই চাই, আর কিছু চাই না। আর চাই যে ওর স্বাধীনের জীবনে এভাবে কি সাধনা নষ্ট করে দিতে যাও। ওর সাথে আমার হসপিটালে পরিচয়, যেখানে ও জব করতো ওইখানে আমি ছিলাম, এখানে এন্ডোস্কোপি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে, ও ছিল হেড অফিসে। ওইখান থেকে ও আমাকে দেখে, দেন আমার নাম্বার, ফেসবুক আইডি এগুলো গুছানোর পর আমাকে নক দেয় বিভিন্ন রকম ভাবে, আমি এগুলো ইগনোর করি। পরে যখন মেসেঞ্জারে বারবার মেসেজ দেয়, আমি বলতাম কে, যেহেতু দেখি আমাদের অফিসের সবার সাথে অ্যাড আছে, তা ভাবলাম যে আমাদের অফিসেরই কেউ। তারপর ওর সাথে হ্যালো হাই, মানে মাঝে মধ্যে কথা, আমি আমার সব কথা বলি যে আমি এরকম ম্যারিড, আমার ঝামেলা চলতেছে শ্বশুর বাড়িতে। সেই বলে যে এখন তো ওই জায়গায় তোমার সংসার করার কোনো মানে নেই, এখানে সুখ নেই, যাবা কেন, আমি তোমার ডিভোর্স করে দিম। দেন ও আমার নিজে দায়িত্ব রেখে ডিভোর্স করা দেয়। আমি চাই আমার ন্যায্য অধিকারটা, আমি আমার হক চাই। আর এই যে প্রতারণা, এই যে দিনের পর দিন মিথ্যা কথা, এটার আমি বিচার চাই। কেনটা আমাদের সবাইকে হতাশ করেছে। এই বাজেটটা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট আমরা মনে করি। আমাদের দেশে এখন অর্থনৈতিক সংকট একটা চরম পর্যায়ে আছে। আমাদেরকে যথেষ্ট হতাশাব্যঞ্জক বাজেট এবং এই বাজেটটা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট আমরা মনে করি। বিভিন্নভাবে দুর্বৃত্তায়নকে উৎসাহিত করা হচ্ছে এবং দুষ্টের পালন করা হচ্ছে, শিষ্টের দমন করা হচ্ছে, বিভিন্ন নীতিতে এইভাবেই করা হচ্ছে। এবং সরকারের আশেপাশে কিছু লোক, ধনী লোক, এবং যারা অতি ধনী থেকে, বাংলাদেশ এখন অতি ধনীতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নাম্বার 1 হয়েছে। অতি ধনী তৈরি করা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি সারা বিশ্বের মধ্যে। এইরকম বৈষম্যের একটা দেশ তৈরি করা হয়েছে, নিজস্ব লোকদের মাধ্যমে লুটপাট করে একটা দেশকে একটা ফকির করে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ এর কষ্ট ভোগ করছে। বাজেটটা আমাদের সবাইকে হতাশ করেছে। একটা পরিষ্কার কথা যে আমাদের দেশে এখন অর্থনৈতিক সংকট একটা চরম পর্যায়ে আছে। স্বাধীনতার পরে কোনো সময় এরকম অর্থনৈতিক সংকট আমাদের হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা নেই। এবং এই সংকটের সিংহভাগটাই তৈরি করেছে বর্তমান সরকার। খুব উচ্চাভিলাষী কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এবং প্রজেক্ট করা হয়েছে, মেগা প্রজেক্ট করা হয়েছে, যেগুলোর সবগুলোতেই মূল্য অনেক বৃদ্ধি করা হয়েছে। ইন্টারন্যাশনাল যে কোনো জায়গার চেয়ে বেশি মূল্য করা হয়েছে। যে সময় করার কথা তাকে অনেক দীর্ঘ সময় ধরে করা হয়েছে। এগুলোতে বিরাট একটা অপচয় হয়েছে বলে আমরা বিভিন্ন তরফ থেকে আমরা অভিযোগ পাই। সেই পরিস্থিতিতে যে সারা বিশ্বে যখন কিছুটা হলো অর্থনৈতিক মন্দা, সেখানে আমাদের এখানে আরও চরম আকার ধারণ করেছে। সারা বিশ্ব কিন্তু তাদের মন্দা যে কোনোভাবেই ট্যাকেল করার জন্য চেষ্টা করছে এবং আমরা দেখছি যে
অনেকটা তারা সমর্থ হয়েছে। আমাদের দেশে এখন মূল্যস্ফীতি একটা বড় সমস্যা, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সাধারণ লোক সেটার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। জীবনযাত্রা মানুষের দিনকে দিন মধ্যবিত্ত, এমনকি শুধু দরিদ্র নয়, নিম্নবিত্ত মধ্যবিত্তরা পর্যন্ত আজকাল সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমরা দেখছি যে সরকার কতগুলি এই OMS এর চাল দিচ্ছেন, কোনোখানে TCBর কার্ড দিচ্ছেন, কি দিচ্ছেন, সেখানে লম্বা লাইন, সামান্য যতক্ষণ পর থাকে সেখানে কিন্তু বিনা পয়সা দেওয়া হচ্ছে না, পয়সা দিয়ে কেনার জন্য মধ্যবিত্ত মানুষেরা মুখ লুকিয়ে যাচ্ছেন। সেই এই মূল্যস্ফীতির ব্যাপারে এনারা যেটা বলছেন, আমি যেটা পরে বলছি, এটা একেবারেই মূল্যস্ফীতিকে আরো উস্কে দেওয়ার ব্যবস্থা করছেন। তারা ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন, 70,000 টাকা বেশি, 70,000 কোটি টাকা বেশি ট্যাক্স আদায় করবেন বলছেন এটা। এবং বর্তমান যে ট্যাক্স কাঠামো, তার মধ্যে বেশিরভাগ 4,80,000 কোটি টাকার মধ্যে প্রায় 60% বেশি তার হচ্ছে পরোক্ষ কর, মানে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং কোনো কোনো জায়গায় কর ছাড় দেওয়া হচ্ছে। আমরা দেখেছি এই কর ছাড়ের সুফল ব্যবসায়ীরা পায়, ভোক্তারা পায় না। আর কোন কোন জায়গায় আমাদেরকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা 100%-এর বেশি, 200% জনগণের ঘাড়ে হচ্ছে ব্যবসা। দরকার যতটুকু বাড়াক তার চেয়ে বেশি বিজনেসম্যানরা বাড়িয়ে দেয়। এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আমরা দেখছি না। সরকার বলছেন আমরা সংকুচিত অর্থ সরবরাহ বা মুদ্রানীতি নেব, তাতে করে মানুষের ডিমান্ড কমে যাবে ইত্যাদি। যেখানে মার্কেট, সেটা ইউরোপ আমেরিকাতে হতে পারে, যেখানে মার্কেট ফ্রি, আমাদের দেশে মার্কেট কন্ট্রোল করে সিন্ডিকেট। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সিন্ডিকেট যে মূল্য নির্ধারণ করে দিবে এবং তারা সরবরাহ যেহেতু তারা কন্ট্রোল করবে, সেখানে এই মুদ্রা সংকোচন নীতি কোনো কাজে আসবে না। এবং আরেকটা হলো চাঁদাবাজি, ঘাটে ঘাটে চাঁদাবাজি, এবং যার জন্য যে মুদ্রাস্ফীতি হবে, উৎপাদন খরচ বা ইম্পোর্টেড খরচ যদি বেশি হয় এবং তারপরে যদি সিন্ডিকেটরা এই সরবরাহ কন্ট্রোল করে, তাহলে জনগণ এর সুফল কোনো সময় পাবে না। সাধারণভাবে যে মূল্যস্ফীতি বাড়তেই থাকবে, জনগণের ঘাড়ে বোঝা চলতেই থাকবে। আমরা মনে করেছিলাম যে এই ব্যাপারে সরকার এবার অন্ততপক্ষে নো ট্যাক্স ইনক্রিমেন্ট এইটুকু একটা ডিক্লারেশন দিয়ে খরচ কমিয়ে যে কোনোভাবে এইটাকে উদ্ধার করার চেষ্টা করবেন। এবং আয় বাড়িয়ে যে ট্যাক্স আছে তার মধ্যে অনেক দুর্নীতির মাধ্যমে চলে যাচ্ছে। আয়কর যেটা সরাসরি ট্যাক্স, সেগুলোতে বেশিরভাগই ফাঁকিবাজি হচ্ছে। বড় বড় বিজনেসম্যান যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা হাজার হাজার টাকা পর্যন্ত ট্যাক্স দিতে চাচ্ছেন না। সেগুলোর দিকে দিয়ে ট্যাক্স আদায় করার একটা নেওয়া উচিত ছিল, আমরা সেই উদ্যোগ এখানে দেখছি না। এবং তারা এই ট্যাক্স আদায় করতে না পারলে যেটা হবে, সেটা হলো যদি আদায় না করে এবং মানুষের জনগণের উপরে আবার তারা হয়তো সম্পূর্ণ খরচটা তারা দিচ্ছে, কিন্তু ঘাটতি বাজেট এবং সেটা ব্যাংকের থেকে বড় অঙ্কের একটা লোন নিয়ে দিচ্ছে। 1,16,000 বা 60,000, 1,60,000 কোটি টাকার মতো তারা এই লোকাল ব্যাংক থেকে নেবে। আবার যদি বেশি করে নিতে হয়, তাহলে সাধারণ যারা ব্যবসায়ী তারা লোনের জন্য টাকা পাবে না, তাহলে তাদের ব্যবসা চলবে না, ইন্ডাস্ট্রি হবে না, জব ক্রিয়েশন হবে না। তাদের পার্টির নেতা কর্মীরাই এখন আন্দোলনের মানসিকতায় নেই। আর জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত থাকবে না, সেটা কোনোদিনও গণঅভ্যুত্থান হতে পারে না। আমি বলবো দেশে এই যাব গণঅভ্যুত্থান যদি বল 69 সালে হয়েছে, এরপর আর কোন গণঅভ্যুত্থান হয়নি। এরপরে 90-এর যে আন্দোলন, সেটাকে আমি গণ আন্দোলন বলব, এটা গণ অভ্যুত্থান নয়। এরশাদ সরকার যে আন্দোলনের মুখে এরশাদ সরকারের পদত্যাগ বা পতন ঘটেছে, স্বৈরাচার পতন দিবস 6 ডিসেম্বর আমরা পালন করে থাকি। আপনি একটা বিষয় হয়তো আছেন যে আপনার জানেন যে সীমান্তে খুব উত্তর চলছে, সেখানে আমাদের যে মানে ইয়া থেকে ওইখানে কোনো খাদ্য যেতে পারতেছে না, কোনো জাহাজ যেতে পারছে না, গেলে তারা গুলি করতেছে। এই বিষয়টা এর আগে প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে আমাদের বেঙ্গল, ভারত মহাসাগর এবং এই যে সীমান্তটা, ওইখানে কোনো একটা রাষ্ট্র ঘাঁটি করতে পারছে, তাদের এরকম একটা ইয়ে ছিল। আমরা কি সেই চক্রান্ত, যেটা চক্রান্ত আমাদের আমরা কি সেই চক্রান্তের শিকার হচ্ছি কিনা? দেখুন, আমরা যুদ্ধ চাই, আমরা আগস্টের 25 তারিখ থেকে
রোহিঙ্গার যে স্রোত এবং মানবিক আবেদন, আমাদের প্রধানমন্ত্রী সেদিন উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন মানবিক কারণ, যে কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয়। তখন তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ও ওয়াশিংটনে ছিলেন সজীব ওয়াজেদ জয়ের বাসা। সেখানেই তার একটা ছোট্ট অপারেশন হয়। সে কারণে তিনি তখন দেশে ছিলেন না এবং সে সময় প্রতিদিনই উনি সরকার এবং নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন এবং আমাদের পার্টি পর্যায়েও তিনি আমাদেরকে সাবধান করে দিতেন যে কোনো অবস্থা আমরা যেন কেউ কোনো প্রভোকেশন না দিই, এবং প্রভোকেশন হলে যুদ্ধ হতে পারে, অন্য পক্ষ তো বসে থাকবে না। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল, তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম এবং সেই অবস্থাটা আর বেশি দিন এগোয়নি। যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে এবং আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা, বড় বড় দেশগুলো তারা আমাদের প্রশংসা করে, লিভ সার্ভিস দেয়, কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের জন্য যে সাহায্যের পরিমাণটা ছিল সেটাও কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনি অর্থনৈতিক চলমান সংকটে আমরা নিজেরাই সংকটে আছি। আমাদের নিজেদেরই দুশ্চিন্তামুক্ত হওয়ার কোনো কারণ, সেখানে এতগুলো 11-12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। পৃথিবীর অনেক দেশ আছে, ইমিগ্রেন্টসরা যায়, তাদেরকে আশ্রয় দেয়। এখানেই দুনিয়ার বড় বড় দেশগুলো যারা এই সংকট নিয়ে আজকে কথা বলে, আমাদের তো লিপ সার্ভিসের দরকার নেই, আমাদের দরকার এই রোহিঙ্গা বোঝাটা আমাদের উপর থেকে, আমাদের কাছ থেকে সরিয়ে নেয়া, এবং এটা আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবার কাছে আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানেই সর্বাগ্রে তিনি রোহিঙ্গা প্রসঙ্গটা উদ্বোধন করেন এবং আজকের বিশ্বে এটা অত্যন্ত দুঃখজনক যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নবদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। তাদের কথা ইসরায়েল শুনে না, তারপর তাদের কথা বড় বড় দেশগুলো শুনে না,
যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাবনা, ইসরায়েল তো মানেই না। তো এখন আসলে জাতিসংঘের এই অনুরোধ উপরোধ গুলো এগুলা বাস্তবে কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে তারপরও আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাত আছে, মানে 54টা এথনিক কমিউনিটি, এদের একের সাথে অন্যের মিল নেই। বিশেষ করে রাখান এলাকা, আরাকান বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে। কাজে ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি সেটা হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনি বর্তমানে যে সরকার, সে সরকারের মিলিটারি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনা দরজা এখনো খোলা আছে, আমরা কথা বলতে পারি। তো যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে, যে আমাদের উই আর নট ইন গুড টার্মস এমন পর্যায়ে না হলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। যুদ্ধটাকে পরিহার আমাদের কোনো প্রভোকেশন যেন যুদ্ধের কারণ সৃষ্টি না করে। সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বেদখল হয়ে যায়, বাংলাদেশ আসলে কোন প্রক্রিয়া এটাকে এই সার্বভৌমত্ব রক্ষা করবে? মানে যুদ্ধ আমরা বারবার বলছি, যখন যুদ্ধ চাই না, কিন্তু মায়ানমার তো উস্কানি দিচ্ছে বারবার। আমরা তো আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেব। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত, আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। সম্প্রতি সময়ে মানে মিস্টার লু বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ সরকার দুর্নীতি বিরোধী যে অভিযান, শুদ্ধি অভিযান পালন করেছে এবং তারা তাদের প্রতিষ্ঠ প্রকাশ করেছে এবং গণতন্ত্র দেশের থাক বা না থাক, মানুষ বা না মানুষ, বাংলাদেশের বিষয়ে তারা প্রতিষ্ঠ প্রকাশ করেছে। এই বিষয়ে বিএনপি থেকে বলা হচ্ছে যে বেঞ্জিনের মতো আমি আমাকে বুঝি, আমার আদর্শ, আমার নীতি, আমার রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, আইন বিধি, এগুলো হচ্ছে আমার সংবিধান। আমি আমার সংবিধান ফলো করব, সংবিধান অনুযায়ী চলব। এখন ডোনাল্ড সাহেব কি বললেন সেটা আমাদের মাথায় দাঁড়ানো কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারা তাদের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসা করবেন, কখনো নিন্দা করবেন, কোন বিষয়কে প্রশংসার চোখে দেখবেন, কোন বিষয়কে আবার সমালোচনা করবেন, এটা তাদের বিষয়। আমরা আমাদের নীতিমালার আলোকে আমাদের সংবিধানকে ফলো করে আমরা এগিয়ে যাব। কেন আপনি বারবার একা প্রশ্ন করছেন? অনেক সাধারণ সম্পাদক চ্যানেলে কাজ করি। এবারে ঈদে সড়ক পথে পুরোপুরি স্বস্তি না আসলেও বেশ স্বস্তি ছিল। এই সড়ক পথে যে আপনি তো পার্টি সেক্রেটারির পাশাপাশিও সড়ক পরিবহন মন্ত্রী, এই বিষয়টাকে ঈদের আগে আপনি কি বলবেন? এখন শুনেন, আমি গতকাল যে বক্তব্য রেখেছি সেটা পরশুদিন
একদিন আগে যে অবস্থা ছিল আমি সেটাই আলোকপাত করেছি। গতকাল আসলে এই ঈদটা একটু ভিন্ন। এই ঈদে পশুবাহী ধীরগতির গাড়িগুলো চলে রাস্তায় এবং সঙ্গে সঙ্গে সড়কের আশেপাশে গরুহাট পশুহাট এটা একটা সমস্যা। আর রাস্তা কোথাও সমস্যা না যানজটের জন্য, এবং এ কারণে এই ধীরে চলার কারণে। এবং এবার আমি আমাদের অফিসারদের সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ সর্বক্ষণ আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে। এবার একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, এবার অনেক বেশি যানবাহন রাস্তা, যানবাহনের ভিড়টা গতবারের চেয়ে এবার অনেক বেশি। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পারমানেন্ট না, ঘন্টার পর ঘন্টা যে দুর্ভোগ সেটা না, মাঝে মাঝে এখানে ওখানে কিছু যানজট হয়েছে, অস্বীকার করে লাভ। মানুষ তো কোথাও কষ্ট পেলে তখন আমি যদি বলি না কোনো যানজট নেই, তখন যারা ভুক্তভোগী তারা বুঝে আছে কি। তো মানুষের সাথে মিথ্যাচারটা আমি কেন। আশা করি সামনের দিনগুলো ভালো যাবে যদি আমাদের গার্মেন্টস আজ এবং কাল তাদের ব্যাপক হারে যাওয়ার কথা। তো এটা কোনো কোনো জায়গায় হয়তো চাপটা বাড়াতে পারে। বলেন থ্যাংক ইউ। বিএনপি কেন? আমরাও তো বলছি খুব ভালো। বিএনপি কেন? আমরাও তো বলছি ডলারের সংকট আছে এবং দেশের অর্থনৈতিক সংকট আছে, সারা দুনিয়ায় সংকট আছে। আমরা কোনো বিচ্ছিন্ন দিক, আমাদেরকেও সংকটের মুখোমুখি হতে হচ্ছে। এখন অনেকের তুলনায় আমরা অনেক ভালো আছি। যেমন আপনি শ্রীলঙ্কার কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, আর পৃথিবীতে ফুটবল খেলার বর্তমানে চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা 300% এখন ইনফ্লেশন। আজকে আমাদের মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা তুরস্কের এরদোয়ানের দেশে 70% ইনফ্লেশন চলছে। এটা সংকটটা খুব সারা আমাদের একার না, আমাদেরও সংকট আছে। আমরা যদি বলেন নেই তাহলে এটা মিথ্যা বলা, সত্য লুকিয়ে তো লাভ নেই। আমাদের জনগণ তো জানে তাদের সমস্যাটা কোথাও হচ্ছে। আমরা সরকারের থেকে যদি বলে না কোনো সমস্যা নেই, কোনো সংকট নেই, এটা তো সত্য। থ্যাংক ইউ। আপনার ডিপি আতঙ্ক কি দুঃখজনক, কি মানে এটাকে কি বল, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন একটা বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন
যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নত জানো মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে এটা কতটা আপনার মানে আপনার রাষ্ট্র মনোভাব হতে পারে। আমার রবি ঠাকুরের কথা বলে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। ওদের কাছে গিয়ে আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কোনো মাথা ব্যথা নেই। এখানে আপনার এই হচ্ছে আপনার আসল কথাগুলো, যেগুলো আপনার মানে আমি আপনাদের সামনে আমার সেই ধৃষ্টতা নেই আমার যে আমি আপনাদেরকে পরামর্শ দেবো। এটা আমার একটা অনুরোধ আছে, আপনাদের কাছে আহ্বান আছে যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। কারণ সেটা জনগণের আন্দোলন হতে হবে, সেটাকে আপনারাই টেনে তুলতে পারেন, আপনারাই সেটা সম্ভব করবেন, এটা আমি বিশ্বাস করি। আছে সমস্যা আছে অনেক, সেই সমস্যাগুলো তারপরও এর মধ্যে কিন্তু আমি সংবাদ কর্মী যারা আছেন, যারা সাহস করে কাজ করছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। এই যে বেনজির কাজ, এগুলো তো আপনারাই তুলে নিয়ে এসছেন, যেভাবেই হোক আপনারাই তুলে নিয়ে এসছেন। আজিদের কাজ আপনারাই তুলে এসছেন, আনারের ঘটনাগুলো আপনারাই বের করছেন, ওর মধ্যে মধ্যে আবার অনেক কিছু বেরিয়েও যাচ্ছে। কিন্তু আপনারা আজকেই দেখলাম যে আপনার ওই কোন একটা পত্রিকায় যে আপনার বলে গেলাম যে আপনার ওই আজিজের ঘটনাগুলো কিছু কিছু উঠে আসছে, সেগুলোর জন্য আপনার বলা হচ্ছে, যেটা আপনারাই বললেন যে তার সে সেনাবাহিনীর প্রধান ছিল, সেটা তার সম্পর্কে একমাত্র এটা একটা আইন আছে অবশ্য, যে এদের কোর্ট মার্শাল হওয়ার কথা আর কি, ডিউরিং হিজ টেনিয়ার সে যদি কোনো অপরাধ করে থাকে সেগুলো কোর্ট মার্শাল হওয়ার কথা। এটা বাইরে সাধারণত এগুলোর আপনার বিচার হয় না, এটা অবশ্য আপনার একটা আইন আছে। কিন্তু আজকে তো সে তো বাইরে এসছে, এবং যে ঘটনাগুলো ঘটিয়েছে সে কিন্তু বাইরের। তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতির আশ্রয় নিয়েছে। কল্পনা করতে পারি সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে, তাহলে কখনো আমরা চিন্তা করতে পারি না। আমরা পুলিশ প্রধান সেই রকম ভয়াবহ ভাবে ডাকাতি করে আপনার গোটা দেশে একটা সাম্রাজ্য করে তুলবে, আপনার তার দুর্নীতির এগুলো চিন্তা করা যায় না। কিন্তু এরা সেটা কি সম্ভব করেছে। দুর্ভাগ্য যে আমরা আসল জায়গায় যেতে পারছি না। আমি কালকে আপনার টেলিভিশনে কোন একটা দেশ, বোধহয় সম্ভবত দেশ টেলিভিশনে, আমি আপনার যে সংবাদের আগে শেখ মুজিবুর রহমানের কিছু বাণী প্রচার করা হয়, লাইভ বাণী, মানে উনি ওনার সেই বক্তৃতার গুলো। তাহলে দেখলাম উনি বলছেন যেই যারা আজকে সম্পদ লুণ্ঠন করে সম্পদ পাচার করে দিয়ে যায়, তাদের এই দেশের মাটিতে কোনো জায়গা নেই। আমি আজকাল যারা ক্ষমতায় আছে তারা কি এটা একবারও শুনছে, দেখছে? এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। আপনারা হয়তো সবটা পরিষ্কার করে লিখতে পারেন না, আমরা কিছু কথা বলার চেষ্টা করি, তাও একটা আপনার ওই আপনার অ্যাবস্ট্রাক্ট আর্টের মতো বলি আর কি। যেমন আপনার আমি কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি বলেছি যে আপনার নগদ, যে আপনার যেটা নগদ একটা আছে না, যে টাকা ফাইন্যান্স, আপনার টাকা দিয়ে টাকা পাঠানো যায়, এই ব্যাংকিং টাইপের আর কি, স্মল স্কেল, তাই না? এই প্রতিটি টাকায় 5 পয়সা করে কিন্তু একটা কমিশন আছে, প্রতি টাকায় 5 পয়সা করে কমিশন আছে। এই কমিশনটা বাইরে চলে যায়, কোথায় যায়? আমি কিন্তু জানতে চেয়েছি টাকাটা কোথায় যায়। আমি এখনো এই সম্পর্কে কোনো উত্তর পাইনি। এর উত্তর একটাই, উনি কালকে ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপির আবাদ মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে ধরা হয়েছে যে বোকা, সব বোকা। একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ী ভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে, ফুলের বেরিয়ার এখন বেরিয়ে আসছে।
আজকে সাংবাদিক বন্ধুরা, সহকর্মীরা, আপনারা খুব কঠিন জীবন যাপন করছেন আমরা জানি। বিশেষ করে যারা বেকারত্বের যে যন্ত্রণা, যে কষ্ট, এটা আপনারা এখন ভোগ করছেন সবচেয়ে বেশি। এটা তো সমস্ত জাতি ভোগ করছে একই সাথে। আজকে ওই জন্যই যে কথা উঠে এসছে, আমি তো বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর, সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে, এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না। গণতন্ত্র আনতে হবে, এবং গণতন্ত্র হচ্ছে একমাত্র বিকল্প যেখানে জবাবদিহিতা আছে, নিয়মানুবর্তিতা আছে, জনগণের কাছে তাকে প্রতি মুহূর্তে জবাব দিতে হয়। এইরকম একটা সিস্টেম অবশ্যই আমাদেরকে এখানে আনতে হবে, জনগণ গণতন্ত্রকে নিয়ে আসতে হবে। অনেকে বলে যে এটা খুব খারাপ একটা ব্যবস্থা, কারণ এখানে আপনার খুব দেরি হয় সব সিদ্ধান্ত নিতে, আপনার সাধারণ মানুষ তারা হয় জেগে উঠে সমস্যা থাকে। তো তারপরে এটাকে বলা যায় যেটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট গুলোর মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থা, কারণ এর চেয়ে আর ভালো ব্যবস্থা কিছু হতে পারে না। আজকে আরেকটা খবর দেখেছি আপনার, যে চীন এখন সারা পৃথিবীতে এক নায়কত্ব যে রাষ্ট্রগুলো বা কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো, তার দিকে চীন অনেক বেশি ঝুঁকে পড়েছে, পৃথিবী সেদিকে ঝুঁকে পড়েছে। তো সময়টা কিন্তু এটা, সময়টা হচ্ছে গণতন্ত্রের দিকেই আপনার এই কর্তৃত্ববাদিতা থেকে আমরা বলছি যে আপনার অথরিটেরিয়ানিজম, এটা কিন্তু এখন ওপরের দিকে উঠে আসছে। এর বিরুদ্ধে দাঁড়ানো এটা কিন্তু কম সাহসের দরকার হয় না, কম ত্যাগের দরকার হয় না। আমরা কিন্তু এই সেই ত্যাগ করছি দীর্ঘকাল ধরে, আপনারা সাংবাদিকরা করছেন, আমরা করছি। এখানে একটা জায়গায় কিন্তু আমাদেরকে আসতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা ঐক্য তৈরি করেছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যে সরকারকে যেতে হবে, একটা নির্বাচন দিতে হবে যেটা নিরপেক্ষ নির্বাচন হবে। তো আপনারা আজকে সমস্ত সাংবাদিকরা যদি এক প্ল্যাটফর্মে আসেন, আমি শুধু আমি পন্থীদের কথা বলছি না, আমি আমাদের এই গণতন্ত্র যারা বিশ্বাস করে তারা যে একটা প্ল্যাটফর্মে একই জায়গায় আসেন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা অনেক বেশি শক্তিশালী হবেন। এখানে আমরা বিভক্তি দেখতে পাই, এই বিভক্তিটাকে এড়িয়ে আপনারা দেখেন, আপনারা যারা সিনিয়র আছেন তারা চেষ্টা করেন, তরুণরা যারা আছেন তারাও চেষ্টা করেন যে আমরা এইবার অন্তত আরেকবার চেষ্টা করি এক হয়ে। এই লড়াই ভাই সহজ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুবই কষ্টকর লড়াই। এই লড়াইটাকে আপনার একদিনে কেউ উল্টে যাবে, একদিনে পাল্টে দেবে হবে না। এর মধ্যে অনেক আপনার মাঝে মাঝে নেমে যাবে, আবার উঠতে হবে। সে ওঠার কাজটা করতে হবে, সেটা মানুষকে জাগিয়ে তুলতে হবে। আর মানুষ ছাড়া তো গণতন্ত্রের লড়াই হবে না। আমি রাতারাতি দু চারটা আপনার বোম টোম ফুটিয়ে কিন্তু সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সমস্ত মানুষ যেদিন নেমে আসবে, যেটা অতীতে আমাদের এই দেশে সেগুলো হয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করতে, এই কাজটা করতে হবে। মানুষকে নামিয়ে আনতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। এই কাজটা আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, সব জায়গায় গিয়ে কাজটা করতে হবে। খুব কঠিন, আমি আগে বলেছি। যেমন আপনার মধ্যবিত্তরা, এরা সহজে কিন্তু আপনার কোনো আন্দোলন বিপ্লবে অংশ নিতে চায় না, কারণ স্বাভাবিকভাবেই তাদের পিছিয়ে টান আছে, তাদের কষ্ট আছে। কিন্তু তরুণ যুবক যারা, এদেরকে কিন্তু নামিয়ে আনতে হবে। এরা একটু পলিটিক্স চায়, রাজনীতিকে দূরে থাকতে চায়, এটাকে আনতে হবে। আপনারা অনেকগুলো কথা বলেছেন, এগুলো এসছে। যেমন আপনার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেই না, ওটাও যে রাজনৈতিক লক্ষ্য, ওটা তো আপনাকে অন্য জায়গায় নির্ভরশীল করে দিয়েছেই যায়। আপনার কৃষ্টি, আপনার যে ধর্মবোধ, আপনার যে রাষ্ট্র চেতনা, সবকিছুকে পরিবর্তন করতে চায় তারা। তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক, তরুণদেরকে বলতে হবে তারা প্রতিরোধ করুক। এই বিশেষ করে কিন্তু আমাদেরকেই করতে হবে। এবং আপনাদের সাংবাদিকদের এই দায়িত্বটা অনেক বেশি, আমি জানি। আর অনেকেরই আপনার এটা করার সুযোগ নেই, কাজ করছে না, বেকার হয়ে গেছেন। কিন্তু আমাদের যতটুকু আমরা পারি, যেভাবে পারি, অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখেন, সেগুলো যদি আপনারা আরো বাড়ান, তীব্র করেন। যেমন আপনি এখানে কিছুক্ষণ আগে বলেছেন যে ওই কয়েকজন ভারতে কয়েকজন আপনার সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছেন, তারা একটা বিপ্লব করেছেন। আমাদের তো এটা সম্ভব। আমাদের মধ্যে থেকে আমি বলি না যে এখান থেকে করবে, যারা বাইরে আছে তারা করুক। এখান থেকে করলে তো খুব মহা বিপদ,
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, অমুক অ্যাক্ট, এইসব কিছু রাত্রিবেলা তুলে নিয়ে গুম করে দেওয়া, এই বিষয়গুলো আপনার আছে। এগুলো এর মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হবে, এর মধ্যেই চেষ্টা করতে হবে। আমি সেই সব মানুষদেরকে, ব্যক্তিদেরকে, সাংবাদিকদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এত প্রতিকূলতার মধ্যেও যারা কাজ করে যাচ্ছেন। টক শোতে অনেকেই কথা বলেন, আমি তাদেরকে কংগ্রেচুলেট করি যে তারা যখন কথা বলেন তারা সত্যিকার অর্থেই, আপনারা আমি বলি আপনার সাংবাদিকরা যারা কথা বলেন, আপনারা উইথ ফ্যাক্টস, ফিগার্স নিয়ে কথা বলেন এবং ওটা ভালো ভালো কথাগুলো বলেন। আপনার এটা কিন্তু আপনার মানুষ খুব একসেপ্ট করে। এই কালো দিবস আপনার প্রতিদিন যাচ্ছে, যেটা আপনারা বলেছেন, এই কালো দিবস থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের সময়ের সেই আপনার আমাদের সময়কার ছাত্র নেতা ছিলেন তার কবি আপনার বুলবুল খান মাহবুব টাঙ্গাইলের, তখন তিনি ছাত্র কবি, ছাত্র নেতাও। তিনি আমাদের যখন আপনার এরকম বারবার আমরা ফেল করছি, তখন তিনি একটা কবিতা লিখেছিলেন যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রাত্রির পরে হবে নতুন সূর্যোদয়। এটার কোনো মানে কারণই না যে এই বিদ্যমান ব্যবস্থাকে আপনি দায় এড়িয়ে যে বা বিচারের মুখোমুখি না করে সুশাসন নিশ্চিত করা, এটা প্রশ্নই আসে না। আপনি দেখেন আজকে আমরা আজিজ সাহেবকে নিয়ে কথা বলছি, এই দেশের যে শত সহস্র মানুষ যারা এই যে আপনি ধরেন ডেস্টিনি, হলমার্ক, আমরা আগে বলছি শেয়ার বাজারের এই যে লুটপাট, এবং আমাদের খালিদ সাহেব মারা গেছেন, ইব্রাহিম খালিদ সাহেব মারা গেছেন, তার নেতৃত্বে কমিশন বেসিক ব্যাংকের দুর্নীতি, বেসিক ব্যাংকের দুর্নীতি, যারা এই কাজগুলো করেছে তারা কেউ কি কোনো ধরনের শাস্তির মুখোমুখি হয়েছে? আজকে ধরেন বাচ্চু সাহেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনি নিতে পারেন নাই। আপনি পদ্মা ব্যাংক, ফার্মার্স ব্যাংক থেকে পদ্মা ব্যাংক করলেন, সেটাকে আরেক জায়গায় মার্চ করার উদ্যোগ নিলেন, কিন্তু এই ব্যাংকের যিনি এই হোতা, যিনি আমাদের এক সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিলেন, তার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তার বিরুদ্ধে মানে তো কোনো ব্যবস্থা আপনারা নেন নাই। ফলে এই যে উপরি ইয়াতে এখন খুব বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে কিন্তু এক ধরনের বক্তব্য রাখা হচ্ছে যে আমরা সৎ সাহস রাখি, আমরা বেনজিরের বিরুদ্ধেও আমরা ইয়া করার কথা বলছি, এইগুলোর কথা বলেন, কিন্তু সবার ক্ষেত্রে কি আপনি সমান সৎ সাহস রাখেন না? আপনি শেয়ার মার্কেট, এই দেশের লক্ষ কোটি মানুষকে সর্বশান্ত করার জন্য যাদের নামগুলো এসেছিলেন, তারা তো আপনার ক্ষমতা কাঠামোর চারপাশ দিয়ে সবসময় বহাল তবিয়তে বসেই আপনি অনেক কিছু নিয়ন্ত্রণ করছেন। ব্যাংকিং সেক্টরকে যারা একেবারে ধ্বংস করে দিল, সেই ব্যক্তিবর্গগুলো তো আমরা দেখতে পাচ্ছি সরকারের ক্ষমতা কাঠামোর চারদিকেই ঘোরাঘুরি করছেন এবং বসে আছেন, আর এবং মুখ চাও, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই যে বেনজির বলেন, আরো যারা বলেন, তারা আলটিমেটলি জানে যে যেহেতু আমরা একসময় সরকারের ঘনিষ্ঠ ছিলাম, আলটিমেট ফাইনালি আমাদের খুব বেশি কিছু হবে এটা তারা মনে করেন না। এখন কোন হিসাবে বেনজির সাহেব এত বড় ইয়ার মধ্যে আমাদের সামনে চলে গেছেন? আজকেও তো আমরা জানি যে আজকেও তার সম্পদ ক্রোপ করার নতুন সম্পদ, মানে প্রতিনিয়তই তার সম্পদ বের হয়ে আসছে, যে 4 দলিলের অস্থাবর সম্পদ সহ তার কয়েকটা ঢাকায় কয়েকটা ফ্ল্যাট টেট আজকে হয়েছে। এখন আমাদের যে বক্তব্যটা হলো যে আপনি ব্যক্তিতে ইউনূস সাহেবকে আপনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এই যে আজকে ইউনূস সাহেব বলেছেন যে আমাকে খাঁচার মধ্যে আমাদেরকে দাঁড় করিয়ে আমাদেরকে করা হচ্ছে, এটা আমাদের জন্য খুবই, আমি মনে করি না কোনো ব্যক্তি মানে আইনের ঊর্ধ্বে, কিন্তু আইন যে সকলের জন্য সমভাবে প্রয়োগ হচ্ছে, প্রযোজ্য হচ্ছে তা তো নয়। ক্যাসিনো কাণ্ড নিয়ে খুবই গর্ব করেছিলেন যে আমরা কারো রেহাই দিচ্ছি না, কিন্তু ক্যাসিনো সম্রাট যারা ছিলেন তারা এখন কোথায়, তারা কিভাবে আছেন, জেলখানায় গিয়েই বা তারা কিরকম ছিল, এসব সবই তো জানি আমরা। তো এখন যে কাঠামোর মধ্যে দিয়ে আমরা বিচারের আওতায় আনছি, এবং এর আগে যে দুদকের চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান সাহেব, যাওয়ার সময় 16 জনকে তিনি দায় মুক্তি দিয়ে গিয়েছিলেন, যে সেই সময় আপনাদের গণমাধ্যমেই আমরা সমালোচনা শুনেছি যে দুদকের অন্যতম কাজ হচ্ছে দায় মুক্তি প্রদান। এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, যে বর্তমান চেয়ারম্যান মহোদয়, কিছুদিন আগে কিন্তু আমাকে আপনার মতো লোকদেরকে কিন্তু দায়ী করেছে যে আপনার পাশে যিনি থাকেন তিনি যে কুত্তেকে এত শান শৌকতে থাকেন, তার বিরুদ্ধে আপনি কি প্রশ্ন করেছেন? আপনার কি এটা মানে আমি নৈতিক জায়গা থেকে আমি সাধারণ মানুষ কেন এই প্রশ্ন করছি না, সেটার জন্য কিন্তু উনি প্রশ্ন করছেন। এবং এইখানেও কিন্তু এক ধরনের দায় এড়ানোর প্রচেষ্টা। দুদকও বলছে আমাদের একার পক্ষে সেইগুলো করা সম্ভব হবে না, কিন্তু আপনি বলেন, এটা বলার দরকার নেই আপনি যে আমার সম্ভব না, আমি আমার সর্বশক্তি দিয়ে আমি করব, এটা না বলে আমার পক্ষে
পক্ষে সম্ভব নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। আরে সবাই তো তার জায়গা থেকে আসবে। দুদকের দুর্নীতি মানে দমন করার জন্য দুদকের যে দায়িত্ব, বিচার প্রশাসনের যে দায়িত্ব, পুলিশের যে দায়িত্ব, আমার আর আপনার দায়িত্ব কি সেম ক্যাটাগরির দায়িত্ব? প্রত্যেকেরই তো দায়িত্বের কাঠামোটা আমাদের এখানে নির্দিষ্ট করা আছে। তো ফলে আমি যেটা, আপনি যে প্রশ্নটা করেছেন যে এই যে দায় এড়ানোর প্রচেষ্টা বা আমাদের মানে সবার প্রতি যে সম আচরণ না করার যে প্রচেষ্টা, এটা সুশাসন নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। এবং আমাদের এখন আজকে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন এই যে এখন আমাদের এই যে অর্থনৈতিক সংকটের মধ্যে দেশ একটা চরমভাবে আমরা যাচ্ছি, এবং সেইখানে আজকে ঋণ খেলাপির প্রশ্নটা খুব বড় রকমের আমাদের আসছে। এবং আজকে সিপিডি থেকে বলা হচ্ছে যে সরকার যে হারে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এবং ঘাটতি বাজেটের 53 কত শতাংশ আমাদের ব্যাংকিং খাত থেকে যদি নেয়, তাহলে আমাদের বেসরকারি খাত এটা বড় চাপের মধ্যে পড়বে। সেই রকম একটা আলোচনার মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছেন আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার কাঠামো এখন যে অবস্থার মধ্যে আছে, সেইখানে আমাদের ঋণ খেলাপি যেটা আছে সেটা খুব বড় কিছু না। আপনি 2 লক্ষ কোটি টাকা আপনার ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। আপনি যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তখন ঋণ খেলাপির পরিমাণ ছিল 22,000 কোটি টাকা। সেইখান থেকে আপনি 2 লক্ষ কোটি টাকা আপনি ঋণ খেলাপি চলে যাচ্ছেন। আমার জাতীয় আয়ে আমরা একটা রিজার্ভ থেকে সব ধরনের সংকট, সেইখানে উনি দাঁড়িয়ে বলছেন যে ঋণ খেলাপি এটা বড় না। মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, এটাই খুব সহজ। কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ডে। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। Subscribe with share and like. Press the bell icon. Thank you.